আজ শনিবার। বাইরে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। হাতে বিশেষ কোনো কাজ নেই, এখন তেমন একটা থাকেও না। ওই সারাদিনে দু একটা মানুষের হাত দেখা। বিয়ে থা করিনি এখনো, তাই একা কোনো রকমভাবে চলে যায়। জীবনে আমার একটাই নেশা, সেটা হলো চায়ের। আর এই বৃষ্টির দিনে একটু চা না হলে আর চলে না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে এলো। বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে। গ্রামের কাদামাটি পেরিয়ে এগিয়ে চললাম চায়ের দোকানের দিকে। আমার নাম শঙ্কর প্রসাদ, আমার বাড়ি দেবনগরীতে। কিন্তু এখানে আসার আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। মানুষের হাত দেখা আর তাদের ভাগ্য বলে দেওয়া, এখানকার মানুষরা এগুলোকে অনেক বেশি ভালোবাসে। এই গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসে। গ্রামের মানুষ ভালোবেসে আমার নাম দিয়েছে জটাশঙ্কর। নিঝুম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় চায়ের দোকানে পৌঁছে গেলাম। দোকানে পৌঁছে দেখলাম দুজন ক্রেতা আমার আগে থেকেই বসে আছে। তারা চায়ের দোকানদারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। আমাকে দেখে একটু চুপ করে গেল। আসুন আসুন জটাশঙ্কর, সত্যি বলতে কি আজ এই বৃষ্টির দিনের আড্ডায় আপনাকেই দরকার ছিল। আমরা খুব ভালো করে জানি জটাশঙ্কর চা খেতে খুব ভালোবাসে, তাই ভূতের গল্প শোনার লোভে চায়ের খরচাটা আমরাই করলাম। কই গো রামুদা, সবার জন্য একটা করে গরম গরম চা দাও তো, আর একটু গরম গরম বেগুনি ভাজো। এই বৃষ্টির দিনে খেতে খুব ভালোই লাগবে। তারপর আমরা জটাশঙ্করের দিকে ঘুরে বসলাম। জটাশঙ্কর, আজ তোমার মুখে একটা ভূতের গল্প শুনতে খুব ইচ্ছে করছে। শুনেছি তুমি নাকি ভূতকে সামনাসামনি দেখেছো। পাশে বসে থাকা পলাশদা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা তো গল্প না শুনে আজ বাড়ি ফিরবই না। ইতিমধ্যে আমাদের গরম গরম চা আর বেগুনি চলে এলো। জটাশঙ্করের মুখ দেখে মনে হলো তিনি কিছু গল্প ভাবছেন। তারপর জমিয়ে বসল গল্প বলার জন্য। পশ্চিম দিকের আকাশে তখন মেঘ গর্জন করে উঠল। আবার মনে হয় বৃষ্টিটা জোরে নামবে। এরপর জটাশঙ্কর তার গল্প বলা শুরু করল। দিনটি ছিল আজ থেকে প্রায় 5 বছর আগের। তখন আমি এই গ্রামে আসিনি। তোমরা তো জানোই আমি বাড়ি ছেড়েছিলাম খুব ছোটবেলায়। জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যা এগুলো সবসময় আমাকে আকর্ষণ করেছে। সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার জীবন শুরু করেছিলাম। কিন্তু ওগুলোতে আমি সফলতা পাইনি, কারণ সাংসারিক টান ছিল আমার প্রবল। পরে আমি বাড়ি ফিরে যাই। বাড়িতে ছিলাম প্রায় কয়েক মাস। তখন আমার বয়স হবে 19। সেই সময় হঠাৎ একজনের সাথে আমার পরিচয় হয়। তিনি হলেন রাজ জ্যোতিষী। ওনার নাম ছিল দেবপ্রসাদ। খুব ভালো হাত দেখতেন। হাত দেখার ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করেছিল। পরে আমি তিনার শিষ্য হয়ে ওনার সঙ্গে অনেক দিন কাজ করি। অনেক বছর কাজ করার পর ওই কাজে আমি উন্নতি পেয়েছিলাম। তারপর আবার এক সময় আমি বাড়ি ছেড়ে দিই। এখানে সেখানে ঘুরে মানুষের হাত দেখে তাদের ভাগ্য গণনা করে আমার দিন কাটছিল। হঠাৎ আমি একটা অত্যন্ত গণ্য গ্রামে গিয়ে পৌঁছই। ওই গ্রামে পা রাখার পরই আমি বুঝতে পেরেছিলাম ওখানে কোনো একটা অশুভ শক্তির জোর আছে।
গ্রামটির নাম বিষ্ণু কিশোরী। ওই গ্রামেরই একটি মানুষের দয়ায় আমি একটি কুঁড়ে ঘরে থাকা শুরু করলাম, আর আমার হাত দেখার কাজও আমি শুরু করে দিলাম। এখানেই বলে রাখি তোমাদের, ওই গ্রাম থেকেই আমি নাম, যশ, খ্যাতি সব কিছুই অর্জন করেছি। সংসারের প্রতি টান থাকলেও আমি বিয়ে করিনি। ভালোই দিন কাটছিল আমার। যারা আমার কাছে হাত দেখাতে আসতো তাদের মধ্যে কেউ কেউ টাকার বিনিময়ে আমাকে চাল, ডাল এইসব দিয়ে যেত। সেগুলো দিয়েই আমার দিন চালিয়ে নিতাম। মানুষের হাত দেখে যা ভাগ্য বলে দিতাম তা একেবারেই সত্যি হতো। এই জন্য প্রত্যেকটা গ্রামের মানুষ আমাকে খুবই ভালোবাসতো। এইরকম করেই আমার দিন কাটছিল। সকাল থেকে সন্ধে হাত দেখতে ব্যস্ত থাকতাম, আর রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। কিন্তু একদিন সকালে হঠাৎ পাশের গ্রাম থেকে একটি বড়সড় বাড়ি থেকে আমার ডাক এলো। পরে আমি জানতে পেরেছিলাম উনি ছিলেন ওই গ্রামের মোড়ল। একটু বেশি টাকার জন্য আমি প্রস্তাবটা না করলাম না। ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম মোড়লের বাড়িতে। বাড়িতে গিয়ে জানতে পারলাম মোড়ল সাহেব আমার নাম ডাক অনেক শুনেছেন। ওর বড় ছেলের নাকি বিয়ে হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটাই আমাকে হাত দেখে বলতে হবে। এক কথায় যাকে বলে ভাগ্য গণনা। আর সেই জন্যই আমাকে ডেকে পাঠিয়েছেন। হাত দেখার পর জানতে পারলাম ওনার কোনো দোষ আছে, তাই ওনার কখনোই বিয়ে হবে না। সমস্ত কাজ শেষ করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে আমার সন্ধে হয়ে গেল। গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু মনে তখন ভয়ও রয়েছে। আসলে ওই গ্রামটি থেকে অন্য গ্রামে যেতে মাঝখানে একটা জঙ্গল পড়ে। সকালেই সেখান দিয়ে যখন আসছিলাম ওখানে কিছু একটু অশুভ শক্তির আন্দাজ পেয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই ওই জঙ্গলটির সামনে আমি চলে এলাম। চারিদিকে বাতাস থমকে গেছে। রাতের কোনো পাখি বা ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ দেখলাম একটি পুকুরের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা কান্নার আওয়াজ অনেকক্ষণ ধরে কানে আসছিল। সেটা অতটা বুঝতে চাইছিলাম না, কিন্তু এই মেয়েটিকে দেখে বুঝতে পারলাম কান্নার আওয়াজটি এই মেয়েটিরই। তার দৃষ্টি করুণ, জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ পেয়ে আমার দিকে ঘুরে তাকালো। তার সারা মুখে দুঃখের ছাপ। কে তুমি মা? এত রাতে এই ফাঁকা জঙ্গলে তুমি একা দাঁড়িয়ে কি করছো? আমার নাম তিথি। আমার বাড়ির লোকেরা আমাকে জোর করে বিয়ে দিতে চায়, কিন্তু আমি এই বিয়ে করতে চাই না। তাই আমি এখানে এসেছি এই পুকুরের জলে ডুবে আত্মহত্যা করব বলে। তারপর আমি তাকে অনেক বোঝাই, আর আমার সাথে আমার বাড়িতেই নিয়ে আসি। মেয়েটি খুব চুপচাপ। মেয়েটিকে আমার খুব ভালো লাগলো। তারপর আমাদের নানা কথাবার্তা শুরু হলো। ঘরের মধ্যে যা ছিল তাই দিয়েই রান্না করে রাতের খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। মা, তুমি একটা কাজ করো। তুমি আজ আমার খাটের ওপরেই শুয়ে পড়ো। আমি এই মেঝেতে শুয়ে পড়ছি। শুনেছি আপনি তো অনেক কিছুই জানেন, আর হাত দেখে মানুষের ভবিষ্যৎও বলতে পারেন। আপনি জানেন আমাদের এই গ্রামে কিছু একটা এমন রয়েছে যার জন্য মানুষের মৃত্যু ঘটে। এখানে তোমাদের বলে রাখি, প্রথম যখন আমি ওই গ্রামে পা দিয়েছিলাম আর একটা অশুভ শক্তির আভাস পেয়েছিলাম, সেটা আজ আমার আরও বেশি মনে হচ্ছে। পরের দিনই আমি ওই গ্রামের মানুষের কাছে জানতে পেরেছিলাম ওই গ্রামে একটা পিশাচিনী ঘুরে বেড়ায়। যারা তার সামনাসামনি হয় তারা কেউ প্রাণে বাঁচে না। আজ ভালোই হতো যদি আমি সেই অশুভ শক্তির হাতে পড়তাম,
তাহলে হয়তো আজ আমার মৃত্যু হতো। মা, এমন অমঙ্গলে কথা বলে না, সব ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ো এখন তুমি। কিন্তু আমার হাত দেখবেন না? আমি তার কাছে এগিয়ে গেলাম। তার দৃঢ় কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে আমার বুকের কাঁপন ধরিয়ে দিল। তার হাতটি টেনে হাত দেখতে শুরু করলাম। হাতটা ধরেই প্রথমে আমার ঠান্ডা শীতল অনুভূতি হলো। মেয়েটির হাতটা বরফের মতো ঠান্ডা। তার সাথে মেয়েটির হাতে কোনো রেখা ছিল না। তখন আমি মেয়েটির দিকে মুখ তুলে তাকালাম। ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল। মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না। ওই মেয়েটি সেই অশুভ শক্তি, মানে ওই পিশাচিনী। ভয়ে আমার রক্ত শুকিয়ে এলো। কী করব ঠিক তখন বুঝতে পারছিলাম না। আমার বয়সের শুরুতে আমি বলেছিলাম তোমাদের যে আমি জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যা কিছুটা শিখেছিলাম। সেই সময় আমার একটা গুরু ছিল, তার কাছেই আমার হাতে খড়ি। সেই পিশাচিনী এখন উঠে দাঁড়িয়েছে। আমি একটু দূরে সরে এলাম, কিন্তু তখন আমার পালানোর আর কোনো উপায় নেই। পা দুটো শক্ত হয়ে গিয়েছে কোনো জাদু বল দ্বারা। আর আমাকে মারার জন্য ওই পিশাচিনী দু হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পেরেছি আজই আমার এখানে শেষ দিন। কিন্তু হঠাৎ করে সেই গুরুর কথা মনে পড়ে গেল। চোখ বন্ধ করে তিনাকে স্মরণ করলাম, আর আমার মুখ থেকে বেরিয়ে এলো তখন এক ধরনের বিশেষ মন্ত্র, যা ডাকিনী আর পিশাচিনীদের জব্দ করতে পারে। রামুদা সমেত আমাদের দুজনের মুখ হাঁ। ভয়ে আমাদেরও পা হাত ঠান্ডা হয়ে এসেছে। তারপর কি হলো? তারপর ওই মন্ত্র বলে আমি দেখলাম আমার গা গরম হয়ে এসেছে, আর আমার শরীর থেকে একটি জ্যোতি সামনে ছিটকে বেরিয়ে এলো। আর সেই জ্যোতিতে এতই শক্তি ছিল যে ফলে পিশাচিনী আগুনে পুড়ে উধাও হয়ে গেল। বাইরে তখন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে 9টা বাজে। গল্প শুনতে শুনতে 7টা থেকে কখন 9টা বেজে গেল কারো হুঁশ নেই। জটাশঙ্করের গল্প শুনে আমাদের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করেছে। জানি না কিভাবে বাড়ি ফিরবো আজ।